হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটির আলোচনায় বাংলা ব্যাকরণ থেকে বাক্য সম্পর্কে আলোচনা শুরু করেছি। আমরা পূর্বের পর্বে বাংলা বাক্য কাকে বলে এবং বাক্য নির্মাণের যে তিনটি শর্ত রয়েছে অর্থাৎ যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ এই পর্বে আমরা বাংলা বাক্য থেকে আলোচনা করব বাংলা বাক্যের শ্রেণী বিভাগগুলো সম্পর্কে। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। আমাদের এই আলোচনাটি ডাব্লিউবি এসএসসি এসএলএসটির পাশাপাশি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও সমানভাবে কাজে লাগবে এই প্রসঙ্গটাও জানিয়ে দিই, যাতে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরাও উপকৃত হয়। আলোচনাটি সুষ্ঠু সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরছি সমস্ত বিষয়টা। আমরা প্রথম পর্বে বাক্য নিয়ে আলোচনা করেছি, তবুও আরেকবার জানিয়ে দিই বাক্য কাকে বলে। দেখো, বাক্যের যে সংজ্ঞা, সেই বাক্যের সংজ্ঞায় বলা যায় সুসজ্জিত পদের সমষ্টিকে বাক্য বলে। অর্থাৎ এক কথায় বাক্যের একটা সংজ্ঞা, সুসজ্জিত কতগুলি পদের সমষ্টিকে বাক্য বলে। আবার অন্যভাবে আমরা যদি বাক্যের একটি সংজ্ঞা লিখি তাহলে বলতে হয় যে সকল সুসজ্জিত পদের দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। অর্থাৎ কতকগুলি পদ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব প্রকাশিত হয় তখন তাকেই বাক্য বলে। রাম ভালো ছেলে। এখানে বক্তার মনের ভাব প্রকাশিত হচ্ছে এই বাক্যটির দ্বারা, সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতকগুলি পদ পাশাপাশি বসেছে, সেই সুসজ্জিত পদের দ্বারা বক্তা তার মনের ভাব প্রকাশ করছে। এবার আমরা বাক্যের শ্রেণী বিভাগ করব। বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যকে মূলত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটি হলো গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, আরেকটি অর্থ অনুসারে। অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। আজ এই পর্বটা আমরা আলোচনা করব বাক্যের গঠন অনুসারে শ্রেণী বিভাগ সম্পর্কে। যদি আমরা একটা পর্বেই টোটাল সমস্ত বিষয়টা আলোচনা করি, এতে আলোচনাটা অনেক সুদীর্ঘ হয়ে যাবে এবং তোমাদেরও বোঝার ক্ষেত্রে কিছু অন্তরায় চলে আসবে। অর্থাৎ যখন অনেকগুলো তোমরা বোঝার চেষ্টা করবে কিছু সমস্যা হতে পারে। তো সেই জন্য আমরা দুটো আলাদা আলাদা পর্বে আলোচনা করি। এই পর্বে আমরা আলোচনা করছি গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। তাহলে গঠন অনুসারে বাক্যের এই শ্রেণীবিভাগটা আমরা দেখে নিই। গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে বাক্যকে চার ভাগে ভাগ করা হয়। চার ভাগে ভাগ করা হয়। অর্থাৎ বাক্য গঠন অনুসারে চার প্রকার: সরল বাক্য,
জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। আমরা এত সহজভাবে আলোচনার চেষ্টা করব যাতে তোমাদের এই বাক্যগুলো সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো। দেখো, আমরা প্রথমে আলোচনা করব সরল বাক্য সম্পর্কে। প্রথম আলোচনা বাংলা সরল বাক্য সম্পর্কে। আমরা এই বাকি যে শ্রেণীবিভাগগুলো রয়েছে এগুলো তো পরপর আলোচনা করব, এখন আপাতত একটু সরিয়ে দিই। দেখো, সরল বাক্য কাকে বলে? না, যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। কি বললাম? সরল বাক্য হতে গেলে কি হতে হবে? না, একটি উদ্দেশ্য থাকবে, একটি বিধেয় থাকবে। অর্থাৎ এই দুটো জিনিস থাকবে, একটা উদ্দেশ্য, অপরটা বিধেয়। এবার তোমাদের মনে হবে অনেকের উদ্দেশ্যটা কি বা বিধেয় কি, যাদের জানা নেই তাদের জানিয়ে দিই। কোন একটি বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যাকে লক্ষ্য করে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় বাক্যের উদ্দেশ্য। ধরো, রবীন্দ্রনাথ বিশ্বকবি, এই যে বাক্য, এই বাক্যে যাকে আমরা উদ্দেশ্য করে কোনো কিছু বলছি, অর্থাৎ এই রবীন্দ্রনাথ হলেন উদ্দেশ্য, আর তার সম্পর্কিত উদ্দেশ্য সম্পর্কিত যা কিছু বলা হবে সেটি হলো বিধেয়। এইভাবে তোমরা যে কোনো বাক্য, সেই বাক্যের যে কর্তা অর্থাৎ যাকে উদ্দেশ্য করে আমরা কোনো কিছু বলছি সেটি হলো উদ্দেশ্য, বাকিটি হলো বিধেয়। এখানে আমরা সরল বাক্য আলোচনা করছি। সরল বাক্যের আলোচনায় যে বাক্যে একটি উদ্দেশ্য, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ একটি উদ্দেশ্য রয়েছে, আবার একটি বিধেয় রয়েছে, এটি হলো সরল বাক্য। এইরকম তোমরা যে কোনো বাক্য যদি একটু চিন্তা করে তোমাদের বলবো, তোমরা কয়েকটা সরল বাক্যের উদাহরণ আমাদের নিচে কমেন্টে দাও। যারা আলোচনাটি দেখছো অবশ্যই কয়েকটি সরল বাক্যের উদাহরণ দাও। এরকম কয়েকটি সরল বাক্য, যে সরল বাক্য একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে তাকে বলা হয় সরল বাক্য। এবার আমরা আলোচনা করি যৌগিক বাক্য সম্পর্কে। সরলের পর জটিলে গেলাম না, তার কারণ রয়েছে। আসলে এই যৌগিক বাক্যের সাথে সরল বাক্যের একটা সম্পর্ক রয়েছে। কেন না, সংজ্ঞাটা বললেই বুঝতে পারবে। যে বাক্যে একাধিক সরল বাক্য সংযোজক অথবা বিয়োজক উভয় দ্বারা যুক্ত থাকে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্য বলে। বিষয়টা কিছুই নয়, যে বাক্য আমরা নামটাতে দেখতে পাচ্ছি, নামটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক অর্থাৎ যোগ করা। কি যোগ করা হবে? না, এক বা একাধিক সরল বাক্যকে যোগ করা হবে। কি দিয়ে যোগ করতে হবে? না, সংযোজক অথবা বিয়োজক উভয় দিয়ে। উদাহরণটা দিই। ধরো, ছেলেটি দরিদ্র কিন্তু মেধাবী। দেখো, এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি দুটি সরল বাক্য রয়েছে।
ছেলেটি দরিদ্র, ছেলেটি মেধাবী। এই যে দুটি বাক্য, একটি দরিদ্র অপরটি মেধাবী, এই দুটি বাক্যকে একটি অব্যয় দ্বারা যুক্ত করা হয়েছে। সেই অব্যয়ের যুক্ত করে একটি বাক্যে পরিণত করা হয়েছে, ছেলেটি দরিদ্র কিন্তু মেধাবী। এইভাবে যখন সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা বাক্যকে যুক্ত করা হবে, এক বা একাধিক সরল বাক্যকে যুক্ত করা হবে, তখন তাকে বলা হবে যৌগিক বাক্য। এবার আমরা আলোচনা করি জটিল বাক্য সম্পর্কে। জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তার অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে, অপ্রধান খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন যদি পাগলা কুকুরে কামড়ায় তাহলে বা তবে জলাতঙ্ক রোগ হয়। এই বাক্যটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাবো পাগলা কুকুরে কামড়ায় জলাতঙ্ক রোগ হয়, হয় সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এই জলাতঙ্ক রোগ হয় এটি হলো প্রধান খণ্ডবাক্য। জলাতঙ্ক রোগ হয় প্রধান খণ্ডবাক্য, দুটি খণ্ডবাক্য কিন্তু এটি প্রধান খণ্ডবাক্য, জলাতঙ্ক রোগ হয়। কিন্তু এই জলাতঙ্ক রোগ হওয়াটা এটা একটা, দেখো এখানে পাগলা কুকুরে কামড়ায়, অর্থাৎ এটি হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। এই অপ্রধান খণ্ডবাক্য জলাতঙ্ক রোগ হয় যদি পাগলা কুকুরে কামড়ায়, এই বাক্যটা যদি দেখো তাহলে দেখতে পাবে এই বাক্যটা তার সম্পূর্ণ অর্থটা ঠিকঠাক প্রকাশ করতে পারছে না। যদি পাগলা কুকুরে কামড়ায় তাহলে কি, অর্থাৎ আরও কিছু একটা রয়ে যাচ্ছে, যেটার উত্তর হচ্ছে গিয়ে জলাতঙ্ক রোগ হয়। অর্থাৎ এ হলো অপ্রধান খণ্ডবাক্য। এ সম্পূর্ণভাবে নির্ভর করে রয়েছে এই পরের বাক্যাংশটার দ্বারা, অর্থাৎ এই খণ্ডবাক্যটার কাছে। ধরো আরেকটা উদাহরণ দিই, বিষয়টা আরো স্পষ্ট হবে। তুমি যখন এসেছিলে আমি বাড়িতে ছিলাম না। তুমি যখন এসেছিলে আমি তখন বাড়িতে ছিলাম না। এই বাক্যটা আমরা যদি দেখি, এখানেও দেখতে পাবো তুমি যখন এসেছিলে আর আমি বাড়িতে ছিলাম না, আমি তখন বাড়িতে ছিলাম না। এই বাক্যটা এটা কমপ্লিট, অর্থাৎ এ একটা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারছে, এটি প্রধান খণ্ডবাক্য। আর এটি অপ্রধান খণ্ডবাক্য, এ সম্পূর্ণভাবে প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করছে। একটু ভালোভাবে বিষয়গুলো বুঝতে হবে।
এবার আমাদের এই জটিল বাক্যের যেটা নিয়ম, জটিল বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তার অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রধান খণ্ডবাক্য এবং তার অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য রয়েছে, অর্থাৎ এগুলো জটিল বাক্যের যথার্থ উদাহরণ। আর একটা তোমাদের জটিল বাক্য চেনার রাস্তা বলে দিই, এই যদি, তবে, যখন, তখন, যে, সে, এইভাবে এই রকম সাপেক্ষবাচক শব্দগুলো এই জটিল বাক্যে ব্যবহৃত হয়। এবার আমরা আলোচনা করব মিশ্র বাক্য সম্পর্কে। মিশ্র বাক্য ভিন্ন জাতীয় বা সমজাতীয় সরল, জটিল, যৌগিক বাক্যের মধ্যে যে কোনো দু প্রকার বাক্য একত্রে বসে যে বাক্য গঠন করে তাকে মিশ্র বাক্য বলে। তাকে মিশ্র বাক্য বলে। যেমন রামসুন্দর টাকা আনিয়াছিলেন এবং কন্যার নির্দেশে সেই টাকা না দিয়াই চলিয়া গেছেন। সে কথা গোপন থাকেনি। আমরা যদি এই বাক্যটা দেখি, এখানে দেখতে পাবো রামসুন্দর টাকা আনিয়াছিলেন, একটি সরল বাক্য রয়েছে। তারপরে কন্যার নির্দেশে সেই টাকা না দিয়াই চলিয়া গেছেন, অর্থাৎ এখানে আমরা এই এবং বসিয়েছি, অর্থাৎ এবং বসিয়ে আমরা দুটো সরল বাক্যকে একটা যৌগিক বাক্যে রূপান্তর করেছি। রামসুন্দর টাকা নিয়েছিলেন এবং কন্যার নির্দেশে সেই টাকা না দিয়াই চলিয়া গেছেন, অর্থাৎ একটি বাক্য আমরা এখানে পেলাম, সেটা হলো যৌগিক বাক্য। তারপর তার সাথে আরেকটি বাক্য, সে কথা গোপন থাকেনি, অপর একটি সরল বাক্য। এইভাবে যে কোনো দুই প্রকার বাক্য একসাথে বসে যখন এইভাবে একটি বড় বাক্য গঠিত হয় তখন তাকে মিশ্র বাক্য বলে। তো এই হলো আজকের আলোচ্য সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য এবং তাদের সম্পর্কিত সমস্ত তথ্য। তোমরা তোমাদের পরীক্ষায় ধরো প্রশ্ন আসলো, একটা প্রশ্ন আমি দিই, যখন আমি পড়তে বসি তখন ঘুম পায়। তোমাদের কাছে জানতে চাইব এটি কোন বাক্যের উদাহরণ? অপশন সরল, জটিল, যৌগিক, মিশ্র, ABCD এইভাবে দেওয়া হলো। এটি প্রথম প্রশ্ন তোমাদের জন্য। অপর একটি প্রশ্ন তোমাদের জন্য,
অপর একটি প্রশ্ন, তুমি এলে অথচ দেখা করলে না, এই বাক্যটাও কোন শ্রেণীর বাক্য তোমরা অবশ্যই জানাবে। একইভাবে সরল, জটিল, যৌগিক, মিশ্র, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই দুটো যে প্রশ্ন, এই দুটো প্রশ্নের যে দুটো বাক্য, সেই দুটো বাক্য কোন বাক্য। তোমরা যদি ঠিকঠাক উত্তর জানাতে পারো তাহলে বুঝতে পারবো আমাদের এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পাশাপাশি আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমরা এর পরবর্তী পর্বে বাংলা বাক্যের আরও যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, অর্থাৎ আমরা তো এখানে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করলাম, এর পরবর্তী পর্বে আমরা আলোচনা করেছি বাক্যের অর্থ অনুসারে শ্রেণীবিভাগ। তো সেই অর্থ অনুসারে শ্রেণীবিভাগের আলোচনাটি পাশাপাশি এন্ড স্ক্রিনে চলে এসেছে, তোমাদের বলবো তোমরা অবশ্যই আলোচনার ভিডিওটি দেখে নাও। ভালো থাকো, পড়াশোনাতে থাকো, ধন্যবাদ।